17 আগস্ট 2021 পর্যন্ত পুরো বিশ্বে 20,77,84,507 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং তাদের মাঝ থেকে 43,70,424 জন মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, গত 7 দিনে সর্বমোট পরীক্ষা হয়েছে 2,68,773টি এবং সর্বমোট গত 1.5 বছর সময়ে পরীক্ষা হয়েছে 84,80,814টি। আমরা যদি আগের সপ্তাহের সঙ্গে তুলনা করি তাহলে 14% সামান্য কিছু বেশি কমে গেছে পরীক্ষার সংখ্যা। গত 7 দিনে যদি শনাক্ত রোগীর সংখ্যাটি দেখি তাহলে 57,074 জন রোগী শনাক্ত হয়েছেন এবং সর্বমোট 14,33,396 রোগীর বিপরীতে গত এক সপ্তাহে শনাক্তের সংখ্যা হচ্ছে 57,74,000 এবং আগের সপ্তাহের তুলনায় 23,155 জন রোগী কম শনাক্ত হয়েছে। শতকরা হিসাবে এটি প্রায় 29% কাছাকাছি। গত 7 দিনে মৃত্যুর মিছিলে খানিকটা স্বস্তি এসেছে। গত 7 দিনের মৃত্যুর চেয়ে 21% কম মৃত্যু রেকর্ড হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়াতে সামগ্রিকভাবে করোনা পরিস্থিতি কোথাও কোথাও খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও আমরা দেখছি যে ইন্দোনেশিয়াতে করোনা পরিস্থিতিটি এখনো অন্য যে কোনো সময়ের চেয়ে উদ্বেগজনক আছে। গত এক সপ্তাহে সেখানে 9,394টি মৃত্যু ঘটেছে। তার বিপরীতে আমাদের প্রতিবেশী দেশ ভারতে 3,397টি প্রাণহানি ঘটেছে এবং বাংলাদেশে আমরা দেখতে পাই যে 1,386টি প্রাণহানি ঘটেছে। গত 7 দিনের যদি সংক্রমণ পরিস্থিতিতে আমরা দেখি তাহলে 11ই আগস্টে যেখানে 23.45% ছিল শতকরা হিসেবে শনাক্তের যে হারটি, সেটি কিন্তু গতকাল পর্যন্ত আমরা দেখেছি 19% সামান্য একটু বেশি এসে ঠেকেছে। সামগ্রিকভাবে গত 30 দিনে যে সংক্রমণের চিত্রটি ছিল শেষের দিকে এসে শেষের সপ্তাহটি যেটি আমরা দেখলাম এই সপ্তাহে খানিকটা সংক্রমণ কমেছে। মাসওয়ারি যদি আমরা সংক্রমণের চিত্রটি দেখি, সবচেয়ে কম সংখ্যক রোগী ফেব্রুয়ারি মাসেই আমরা শনাক্ত করতে পেরেছিলাম 1,077 জন রোগী। তার বিপরীতে জুলাই মাসে আমরা সবচেয়ে বেশি সংখ্যক রোগী দেখেছি, 3,36,226 জন রোগী শনাক্ত হয়েছিলেন এই জুলাই মাসে। অগাস্ট মাসের 17 তারিখ পর্যন্ত 1,82,912 জন রোগী শনাক্ত হয়েছে। আমরা যদি বিভাগ ভিত্তিতেও আমরা একটু দেখি তাহলে আমরা দেখব যে গত এক সপ্তাহে বরিশাল বিভাগে রোগীর সংখ্যাটি প্রায় 36% কমেছে, চট্টগ্রাম বিভাগে 42% কমেছে, ঢাকা বিভাগে আগের সময়ের তুলনায় 18% কমেছে। সবচেয়ে বেশি সংখ্যক রোগী এখন অবধি ঢাকা জেলাতেই চিহ্নিত হয়েছে, শনাক্ত হয়েছে 4,80,000-এরও বেশি রোগী এবং সবচেয়ে কম সংখ্যক রোগী আমরা পেয়েছি রাজশাহী জেলায় 21,018। ল্যাবরেটরি সার্ভিস আমরা বলছি গত 1.5 বছর ধরে আমাদের যে সক্ষমতার জায়গাটি ছিল সেখানে একটু একটু করে আমরা উন্নতি করেছি এবং এই মুহূর্তে গতকাল পর্যন্ত 719টি ল্যাবে র্যাপিড অ্যান্টিজেন, জিন এক্সপার্ট এবং আরটিপিসিআর মেশিনের মাধ্যমে সরকারি বেসরকারিভাবে পরীক্ষা হয়েছে। 16 আগস্ট সকাল থেকে 17 আগস্ট পর্যন্ত 24 ঘন্টায় 38,881টি নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সংগৃহীত এই নমুনা পুরনো কিছু নমুনাও ব্যাকলগ ছিল, সেই সব মিলিয়ে 39,278টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগেই বলেছি গত 24 ঘন্টায় শনাক্তের হয়েছে 7,535 জন রোগী এবং এদের মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 12,950 জন রোগী। শনাক্তের বিপরীতে সুস্থতার এই সংখ্যাটি আমাদের অবশ্যই খানিকটা আশার আলো জাগায়, খানিকটা স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রতি 100টি নমুনার বিপরীতে আমরা আগেই বলেছি যে 19% সামান্য একটু বেশি শনাক্ত হয়েছে, 19.18%। আর অদ্যাবধি যে গড়টি আছে সেটি 16.90%, অর্থাৎ প্রায় 17%। প্রতি 100 জন শনাক্তের বিপরীতে 91.73% সুস্থ হচ্ছেন, কিন্তু মৃত্যুর যে সংখ্যাটি প্রতি 100 জন শনাক্তের বিপরীতে সেটি কিন্তু 1.71%। আমরা যদি বিভাগ ওয়ারি দেখি, যারা কোভিড আক্রান্ত হয়েছেন তাদের মাঝে যারা সুস্থ হয়েছেন, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 3,224 জন সুস্থ হয়েছেন, তারপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ 2,901 জন এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম সংখ্যক রোগী চিহ্নিত হয়েছিল, সেখানে সুস্থ হয়েছেন 296 জন। বয়স অনুপাতে আমরা যদি মৃত্যুর পরিসংখ্যানটি দেখি তাহলে বরাবরের মতনই 40 মানুষরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এবং আমরা দেখেছি 61 থেকে 70 বছর বয়সীদের মাঝেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, 69 জন প্রাণ হারিয়েছেন এই বয়স সীমার মাঝে। বিভাগওয়ারি যদি আমরা চিত্রটি দেখি তাহলে ঢাকা বিভাগ এক্ষেত্রে
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, 72 জন ঢাকা বিভাগে, এবং চট্টগ্রাম বিভাগে 52 জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে রংপুর বিভাগে 6 জন। আর অদ্যাবধি যদি আমরা বিভাগবারী সংখ্যাটি দেখি, তাহলে ঢাকা বিভাগে 10,865 জন, চট্টগ্রাম বিভাগে 4,828 জন, খুলনা বিভাগে 3,248 জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে কম প্রাণহানির ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে 729 জন। সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে কোভিড ডেডিকেটেড যে শয্যা সংখ্যা আছে, আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই, তাহলে সেখানে 6,334টি কোভিড ডেডিকেটেড শয্যা আছে। তার মাঝে 3,166টি বিছানা খালি আছে। অন্যদিকে কোভিড ডেডিকেটেড আইসিইউ সংখ্যা 893, তার মাঝে খালি আছে 276টি। কোভিড ডেডিকেটেড এইচডিইউ সংখ্যা 701, খালি আছে 204টি। হাইফ্লোনেজাল ক্যানুলা 947টি, অক্সিজেন কনসেন্ট্রেটর 367টি, এবং সেন্ট্রাল অক্সিজেন লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে ঢাকা শহরের সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সব মিলিয়ে 44টিতে। সর্বমোট সারা বাংলাদেশের চিত্র যদি আমরা দেখি, তাহলে কোভিড ডেডিকেটেড শয্যার সংখ্যা 17,000, তার মাঝে খালি আছে 8,937টি শয্যা। আর আইসিইউ সংখ্যা 1,330টি, তার মাঝে 362টি খালি আছে। আইসিইউ বেড অকুপেন্সি যদি আমরা একটু তাকাই, 15 আগস্ট পর্যন্ত সর্বশেষ যে চিত্রটি আছে, সেখানে বরিশালে আইসিইউ বেড অকুপেন্সি সংখ্যা 2রা আগস্টে যেটি ছিল 67%, 15 আগস্টে এসে সেটি দাঁড়িয়েছে 73%। চট্টগ্রামে আইসিইউ বেডের অকুপেন্সি 93% ছিল 2রা আগস্ট, সেটি 15 আগস্টে এসে 95%, প্রায় অপরিবর্তিত রয়েছে। একই চিত্র চট্টগ্রাম মহানগরীতে এবং ঢাকা শহরেও আমরা দেখেছি। আগস্টের 2 তারিখে 84% শয্যা পরিপূর্ণ ছিল, সেটি একেবারে শেষের দিকে এসে 15 তারিখে 88%। সিলেটের যদি আইসিইউ শয্যার দিকে তাকাই, তাহলে 2রা আগস্ট সেটি 100% পূরণ, একেবারে অকুপাইড ছিল, সেটি 15 আগস্টে এসে 95% অকুপাইড ছিল। জাতীয়ভাবে যদি আমরা সামগ্রিক একটি গড় করি, তাহলে আমরা দেখব যে অগাস্টের শুরুতে 2 তারিখে 87% শয্যা পরিপূর্ণ ছিল, 15 আগস্টে এসে সেটি 76% শয্যা আইসিইউতে পরিপূর্ণ ছিল। সামগ্রিকভাবে আমরা যদি দেখি, সেন্ট্রাল অক্সিজেন লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে 112টি প্রতিষ্ঠানে, আর সমস্ত জেলাগুলো মিলিয়ে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 28,999টি, হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 1,929টি, এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 2,196টি। এইখানে একটি জিনিস আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীর কাছে নিবেদন করতে চাই, সেটি হচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন এগুলো অত্যন্ত স্পর্শকাতর সংবেদনশীল চিকিৎসা সামগ্রী। অক্সিজেন কিন্তু চিকিৎসায় ব্যবহৃত একটি মেডিসিনও বটে। কাজেই এটির যুক্তিসঙ্গত ব্যবহার, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার নিশ্চিত করতে হবে, এবং অপ্রয়োজনে বাসা বাড়িতে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে মজুত করে রাখা অথবা চিকিৎসকের পরামর্শ ব্যতি রেখে সেটি ব্যবহার করা, এটি কিন্তু দুর্ঘটনার কারণ হতে পারে। এবং আমরা মনে করি যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা একটু সচেতনতার মাধ্যমে আমরা এড়িয়ে চলতে পারি। করোনাকালীন সময়ে টেলিমেডিসিন সেবা অত্যন্ত জনপ্রিয় হয়েছে। আমাদের যে হটলাইনটি আছে স্বাস্থ্য বাতায়ন 16263, সেই স্বাস্থ্য বাতায়ন 333 এবং আইডিসিআর এর হটলাইন 10655, এটি ব্যবহার করে অসংখ্য মানুষ প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিচ্ছেন, চিকিৎসা সেবা গ্রহণ করছেন। আইডিসিআর এর হটলাইনটি দিয়ে গত 24 ঘন্টায় 450 জন, 333 এই নাম্বারটিকে ব্যবহার করে 18,342 জন, এবং স্বাস্থ্য বাতায়নের 16263 নাম্বারটি ব্যবহার করে 10,354 জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। সব মিলিয়ে 29,146 জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। এবং এই হটলাইন গুলো 24 ঘন্টা সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য নিবেদিত প্রাণ চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা কাজ করে যাচ্ছেন। সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে বিদেশ থেকে আগত যাত্রীগণ এবং আমাদের বাংলাদেশি যে সমস্ত ব্যক্তিবর্গ চিকিৎসা বা অন্য কোনো কারণে বিদেশে গিয়েছেন, তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছেন। সকল স্থল, সমুদ্র এবং বিমানবন্দর সমূহ দিয়ে গত 24 ঘন্টায় 3,870 জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের সিংহভাগই এসেছেন বিমানবন্দর দিয়ে, সেই সংখ্যাটি হলো 3,300। প্রথম ডোজের মডার্না এবং ফাইজারের টিকা দেওয়া শেষ, দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রমটি এখন চলছে, এবং এই টিকা কার্যক্রম যাদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষমান ছিলেন, তাদের এখন দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। সিনোফার্মের
প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা যুগপৎ চলছে। মডার্না এবং ফাইজারের দ্বিতীয় ডোজের টিকাটি প্রদান করা হচ্ছে। 2019 সালে আমরা দেখেছিলাম যে ডেঙ্গুর একটা আউটব্রেক হয়েছিল এবং সেখানে আমরা অসংখ্য মৃত্যু এবং অসংখ্য রোগী আমরা দেখেছি। এবছর আমরা শুরু থেকেই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে আমরা প্রি মনসুন যে সার্ভেটি আছে এটি মশকে সেটি আমরা করে 2 সিটি কর্পোরেশনকে আমরা তথ্য সরবরাহ করেছিলাম। তার প্রেক্ষিতে তারা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন এবং এই বর্ষাকালীন সময়েও আমরা কিন্তু এই সার্ভেটি শেষ করেছি এবং আমরা আশা করছি সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করবার পর আমরা আগামী সপ্তাহে হয়তোবা এই গণমাধ্যমের সামনে জাতির কাছে আমরা এই তথ্য উপাত্তগুলো তুলে ধরতে পারবো। গত 24 ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা 306 এবং ঢাকার বাইরেও 23 জন রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে 1000-এর উপর রোগী কিন্তু ভর্তি ছিলেন। সেই জন্য আমরা মনে করি যে ডেঙ্গুর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেশি নয়, কিন্তু মৃত্যুর সংখ্যাটি বেশি। সর্বমোট 26টি মৃত্যুর ঘটনা আমরা রেকর্ড করেছি। তো এই 26টি মৃত্যু সব মিলিয়ে এই 6650 জন রোগীর বিপরীতে এটি অত্যন্ত আমরা মনে করি যে শঙ্কার কারণ জাগায়। এই বিষয়টিকে নিয়ে সম্মিলিতভাবে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলো যদি কাজ যেভাবে করছেন সে কাজের গতি বাড়িয়ে দিলে খুব সহজেই এই পরিস্থিতিটিকে মোকাবেলা করা সম্ভব। আমরা অগাস্ট মাসে এ পর্যন্ত 3992 জন রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা যদি জুলাই মাসের দিকে তাকাই তখন কিন্তু আমরা 2286 জন রোগী পেয়েছিলাম এবং সবচেয়ে কম রোগী আমরা এপ্রিল মাসে মাত্র 3 জন রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলাম। কাজেই অগাস্ট মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে রোগীর সংখ্যা বেড়ে যায় এবং এটি আশঙ্কাজনক যেহেতু হতে না পারে সেজন্য আমরা মনে করি সংশ্লিষ্ট সকলের নিজ নিজ দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে আমরা যেন শতভাগ নিজেকে উজাড় করে দিই। ডেঙ্গু প্রতিরোধে আমরা বরাবরই বলি যে ফুলের টব সহ বাসার ভেতরে বাইরে চারপাশে জমে থাকা যে পানি আছে এগুলো অন্তত 3 দিনের মধ্যে একদিন ফেলে দিতে হবে এবং এই সময়কালের বাইরেও যদি কেউ বাসগৃহ ত্যাগ করে বাইরে কোথাও যান তাহলে কিন্তু ফ্যান, কমোড, পানির পাত্র যেগুলো না আছে সেগুলো কিন্তু উল্টিয়ে রাখতে হবে, পানি শূন্য করে রাখতে হবে। দিনে রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে এবং মশার কামড় থেকে বাঁচবার জন্য কিন্তু ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলকেই শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে। কোভিড-19 যে পরিস্থিতির মাঝে আমরা আছি, যে অতিমারি আমরা মোকাবেলা করছি, সে সময়ে জ্বর থাকলে কোভিড-19 পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু জ্বরের সহজতম যে পরীক্ষাটি আছে NS1 অ্যান্টিজেন যে পরীক্ষা সেটি করতে হবে এবং এই পরীক্ষা করবার জন্য সরকারিভাবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু পরীক্ষা করবার বন্দোবস্ত আছে। কাজেই অবহেলা না করে, বিলম্ব না করে অবশ্যই জ্বরের রোগীদের এই পরীক্ষাগুলো করে নিতে হবে। আমরা মনে করি যে আমাদের সকলের যদি সচেতনতা থাকে এবং আমরা যদি প্রত্যক্ষভাবে নিজের বাসা বাড়িটি এবং আঙ্গিনাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমরা মনে করি যে এই পরিস্থিতিকে খুব সহজেই আমরা মোকাবেলা করতে পারি। এই বর্ষার সময় আমরা দেখেছি যে বজ্রপাতে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। অত্যন্ত মর্মান্তিক কিছু ঘটনা আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে। আমরা মনে করি যে এই বজ্রপাত থেকে বাঁচবার জন্য আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে এগুলো আমাদেরকে মেনে চলতেই হবে এবং বজ্রপাত বা ঝড় চলাকালীন সময়ে বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা যাবে না এবং খোলা স্থানে থাকাকালীন সময় যদি বজ্রপাত শুরু হয়ে যায় তাহলে অন্তত প্রত্যেকের কাছ থেকে 50 থেকে 100 ফুট দূরে সরে দাঁড়াতে হবে এবং কোনো বাড়িতে যদি বজ্র নিরোধক দণ্ড স্থাপিত না থাকে তাহলে সবাই বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করা উত্তম এবং বজ্রপাত চলাকালীন সময়ে খোলা জায়গায় বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া চলবে না। গাছ থেকে অন্তত 4 মিটার দূরে থাকতে হবে। ছেঁড়া বৈদ্যুতিক তার বা বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকতে হবে এবং বজ্রপাতে যদি কেউ আহত হন তাহলে বৈদ্যুতিক শকে আহত রোগীদেরকে আমরা যেভাবে চিকিৎসা করি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সেভাবেই চিকিৎসা করতে হবে। আমরা মনে করি যে করোনা অতিমারির সময়ে আমরা সকলেই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, যারা আগে থেকেই দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত আছেন তারা যদি যথাসময়ে কোভিড-19 পরীক্ষাটি করেন, সন্দেহজনক রোগীদের বেলায় যদি ডেঙ্গু জ্বরের জন্য পরীক্ষাটি করেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিধি মেনে যার প্রয়োজন তিনি হাসপাতালে চিকিৎসা নেবেন, যিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থাকতে পারবেন তিনি ঘরেই চিকিৎসাটি নেবেন এবং যে কোনো বিরূপ পরিস্থিতিতেই সরকারি বেসরকারি যে কোনো চিকিৎসা কেন্দ্রে
চিকিৎসা সেবাটি গ্রহণ করবেন, তাহলে আমরা এই অতিমারিটিকে যথাযথভাবে মোকাবেলা করতে পারি। এবং আমরা বিশ্বাস করি যে এই অতিমারি, এই ডেঙ্গু, এই সমস্ত কিছু মোকাবেলার জন্য রাজনীতিবিদ, ধর্মীয় সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্কুল কলেজ মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ সহ তরুণ সমাজদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এই অতিমারি বা মহামারীগুলোর বিরুদ্ধে শেষ হাসি হাসতে পারি, আমরা বিজয়ী হতে পারি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন, এই জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ইনবক্সে কিছু প্রশ্ন আছে, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য। একটি প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান, যে উনি বলেছেন এখন তো সব খোলা, এই অবস্থায় সামনে রোগী বাড়বে বলে মনে করেন কিনা। আসলে এইটি আমরা কি মনে করছি তার চাইতেও জরুরি হচ্ছে যে বিজ্ঞান এখানে কি মনে করে। যদি সবকিছু খোলা থাকে, সেখানে যদি স্বাস্থ্যবিধি শতভাগ প্রতিপালন করা হয়, তাহলে রোগীর সংখ্যা বেড়ে যাবার কথা না। কিন্তু সবকিছু খোলা আছে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে খেয়াল খুশি মতন যদি সকলে চলাফেরা করেন, তাহলে রোগীর সংখ্যা বেড়ে যাবার আশঙ্কাটি তো থেকেই যায়। আফরোজা সুলতানা প্রশ্ন করেছেন, স্বাস্থ্য অধিদপ্তর কেউ কোনোদিন বাসায় বসে চিকিৎসা নিতে বলছেন না কেন? যত রোগী তত লাভ, এই সূত্রে আপনাদের কর্মকাণ্ড চলছে। খুব বিনয়ের সঙ্গে আপনাকে বলি, আমরা স্বাস্থ্য অধিদপ্তর শুরু থেকেই চিকিৎসা কেমন করে নিতে হবে, কোথায় নিতে হবে, কোন রোগী হাসপাতালে ভর্তি হবেন, কোন রোগীটি বাসায় বসে চিকিৎসা গ্রহণ করতে পারবেন, এইটি আমরা যতবার বুলেটিন করেছি, প্রেস ব্রিফিং করেছি, আমরা আপনাদের মাধ্যমেই জনগণকে জানিয়েছি। আপনি অন রেকর্ড প্রতিটি রেকর্ড যাচাই করে দেখতে পারেন। দ্বিতীয়ত, আমাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর গুলো আছে, কোভিড-19 যে ম্যানেজমেন্টের জন্য যে ন্যাশনাল গাইডলাইন্স অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ কোভিড-19, আর সেখানেও আমরা স্পষ্ট করে নির্দেশনা দিয়েছি এবং সেই গাইডলাইন অনুসরণ করেই কিন্তু সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকগণ চিকিৎসা দিচ্ছেন। কাজেই আপনি যেটি করেছেন এটি হয়তো আপনার ব্যক্তিগত মন্তব্য, এটি আমার বিশ্বাস যে আমাদের সকলের মতামত এরকম নয়। একটি অনেক বড় প্রশ্ন এসেছে, এটি সম্ভবত আসলে মন্তব্য। টিকা পাওয়ার জন্য যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের এসএমএস গুলো আগে যাচ্ছে, যারা 50 শুদ্ধ 40 শুদ্ধ তাদের এসএমএস ও আগে যাবে, এবং নারী যারা আছেন তারাও এসএমএস আগে পাবেন। সামগ্রিকভাবে যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের এসএমএস গুলো আগে যাবে। এবং এখানে আমরা জানি যে আমাদের প্রতিটি কেন্দ্রেই যে পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে সেই সংখ্যাটি অনেক বেশি। মাঝখানে দীর্ঘদিন আমরা টিকার স্বল্পতার কারণে টিকাকরণ প্রক্রিয়াটি আমরা চালিয়ে যেতে পারিনি, একটু চাপ আছে, কিন্তু এটি সময়ের সঙ্গে সঙ্গে এই চাপটি কমে যাবে। এবং বিভিন্ন হাসপাতালের যে ব্যবস্থাপকরা আছেন তারা চেষ্টা করছেন এই সমস্যাগুলো মিটিয়ে দেবার জন্য। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এটি অবশ্যই আমরা সমাধান করতে পারবো। আফরোজা সুলতান আরো একটি প্রশ্ন করেছেন যে হাসপাতালে চিকিৎসা না নিতে পারলে মানুষের বাঁচার স্বার্থে নিজ বাসায় চিকিৎসা নিবে, এটা খুবই স্বাভাবিক নিয়ম। এখানেও আপনারা গুজব রটাচ্ছেন, কারণ কি বলবেন কি? আপনি যদি মেহেরবানি করে কোথায় গুজব রটানো হচ্ছে, কে গুজব রটিয়েছেন, এটি যদি আপনি তথ্য প্রমাণ দিয়ে আমাদের কাছে উপস্থাপন করেন, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। কিন্তু সেটি যদি না করে ঢালাও ভাবে অভিযোগ করা হয়, আমার মনে হয় সেটি খুব যুক্তিসঙ্গত হবে না। বুথে নমুনা দেবার পর 5 দিন 7 দিনও ফলাফল পাওয়া যাচ্ছে না, এত দেরিতে। এইটি আপনার মাধ্যমে আমরা জানলাম, এটি অবশ্যই আমরা খতিয়ে দেখব। কারণ আমরা এখন সম্ভাব্য যতগুলো উৎস থেকে নমুনা সংগ্রহ করি, বিভিন্ন জায়গা থেকে ব্র্যাকের মাধ্যমেও কিছু নমুনা সংগ্রহ করা হয়। আমরা দেখব যে কোন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে ফলাফল দিতে দেরি হচ্ছে। আমরা চেষ্টা করব অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবার জন্য। আমাদের সঙ্গে সংযুক্ত থাকবার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং স্বাস্থ্যবিধি যেন আমরা সকলেই মেনে চলি সেই প্রচারণায় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। মাস্ক আমার, সুরক্ষা সবার। আল্লাহ হাফেজ।